নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অবশেষে রাজ্য সরকার বকেয়া 25% ডিএ মেটানোর অর্ডার প্রকাশ করলো। তো দেখে নিন, দুটি অর্ডার এখানে প্রকাশ পেয়েছে। আমি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করছি। উপরের কথাগুলি সবই একটু হাবিজাবি রয়েছে, সেগুলো কোর্টের অর্ডার ইত্যাদি ইত্যাদি মেনশন করা আছে, ওগুলো অতটা পড়ার দরকার নেই। তো দুটো অর্ডারের মধ্যে যেটা এখন দেখছেন সেটা কেবলমাত্র পেনশনভোগী এবং প্রাক্তন কর্মীদের জন্য। ওই জন্যই দেখুন সাবজেক্টে লেখা আছে এরিয়ার্স অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স অর ডিয়ারনেস রিলিফ অফ কারেন্ট পেনশনার্স অর আর্স্টওয়াইল এমপ্লয়িজ। এরপর আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, একদম 1 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে 13ই মার্চ 2026 তারিখে, এই ডেটটা এখানে মেনশন করা হয়েছে, একটু ব্যাক ডেট দেওয়া হয়েছে, সকলেই জানেন যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে। তো যাই হোক, 13ই মার্চ 2026 এই তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, কিন্তু বিজ্ঞপ্তি আজকেই সামনে এসেছে। 2 নম্বর, যেটা একটু আগেই বললাম, এই অর্ডারের বিষয় হচ্ছে বর্তমান পেনশনভোগী এবং প্রাক্তন কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সম্পর্কে এই অর্ডার। 3 নম্বর হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2026 এই তারিখে ভারতের সুপ্রিম কোর্ট এই ডিএ সংক্রান্ত একটা রায় দিয়েছে, সেটা আমাদের কারোরই অজানা নেই, এই কথাটাও এখানে মেনশন করা আছে। 4 নম্বরে যেটা বলা হচ্ছে যে এই রায় অনুযায়ী এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 এই সময়টার মধ্যে যে ডিএ বা ডিয়ারনেস রিলিফ বকেয়া বিষয়ে একটা মনিটরিং কমিটি গঠন করা। 5 নম্বরে বলা হচ্ছে যে রাজ্যের আর্থিক সীমাবদ্ধতার কারণে সরকার ধাপে ধাপে, যে জায়গাটা লক্ষণীয়, ধাপে ধাপে মাল্টিপল ফেজেস এই বকেয়া ডিএ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে, এবং তার কারণ হিসাবে এখানে দেখিয়েছে, দেখুন, দ্য স্টেট হ্যাজ লিমিটেড fiscal space due to large outstanding receivables including under centrally sponsored schemes etc etc। তো যাই হোক, তাহলে ব্যাপারটা মাথায় রাখুন, একেবারে কিন্তু মানে ওয়ান টাইম আপনাদেরকে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে এরকমটা নয়, ধাপে ধাপে মাল্টিপল ফেজে এই বকেয়া ডিএ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে ধাপে ধাপে মানে কি? প্রথম ধাপে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 এই সময়ের মধ্যে যে বকেয়া মহার্ঘ ভাতা হয় সেটা এআইসিপিআই অনুযায়ী হিসাব করা হয়। 7 নম্বর হচ্ছে এই যে বকেয়াটা সেটা দুটো সমান কিস্তিতে প্রদান করা হবে। দুটো যে ধাপে, প্রথম কিস্তি দেওয়া হবে মার্চ 2026-এর মধ্যে, মানে 31শে মার্চ 2026-এর মধ্যে, আর দ্বিতীয় কিস্তি সেটা একদম ভোট পেরিয়ে চলে যাওয়ার পর সেপ্টেম্বর 2026-এর মধ্যে। তাহলে দুই কিস্তির সময়সীমাটা সেটা আপনারা দেখে নিলেন। 8 নম্বরে যেটা বলা হচ্ছে যে মনিটরিং কমিটিটা গঠন করা হয়েছে, সেই মনিটরিং কমিটি একটা চূড়ান্ত হিসাব করবে, সেই হিসেব করার পর প্রয়োজন হলে বকেয়া অর্থটা সেটা অ্যাডজাস্টমেন্ট করা হতে পারে। অর্থাৎ কোথাও কোনো যদি একটু আধটু ছোটোখাটো অ্যাডজাস্টমেন্টের দরকার পড়ে সেটা কিন্তু করা হবে চূড়ান্ত হিসেব করার পর। আপাতত একটা লামসাম অ্যামাউন্ট মোটামুটি একটা হিসেব করা হচ্ছে। 9 নম্বরে বলা হচ্ছে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 এই যে সময়টা, এই সময়ের ডিএ বা ডিয়ারনেস রিলিফ যেটা, সেই বকেয়াটা কিভাবে দেওয়া হবে তা কিন্তু পরে জানানো হবে। 10 নম্বরে বলা হচ্ছে বর্তমান যারা পেনশনভোগী রয়েছেন তাদের যে ডিয়ারনেস রিলিফ, সেই রিলিফের বকেয়াটা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ জমা হবে। এটাই পেনশনভোগীদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বকেয়া ডিয়ারনেস রিলিফ ওনাদের অ্যাকাউন্টে একদম নগদ জমা করে দেওয়া হবে। 11 নম্বরে বলা হচ্ছে যে কলকাতার বাইরে ট্রেজারি থেকে পেনশন পাওয়া পেনশনভোগীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেজারি ওই অর্থটা প্রদান করে দেবে। 12 নম্বরে বলা হচ্ছে যে কলকাতার ব্যাংক থেকে পেনশন পাওয়া যে সমস্ত পেনশনভোগীরা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল A&E পাবলিক সেক্টর ব্যাংকে পেমেন্ট অথরিটি জারি করবে। 13 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এই যে ব্যয় মেজর হেড 2071 পেনশন অ্যান্ড আদার বেনিফিটস খাতে নথিভুক্ত করা হবে। 14 দাগে যেটা বলা হচ্ছে সেটা হলো যেসব কর্মচারী চাকরি ছেড়ে দিয়েছেন, মানে রিজাইন দিয়ে দিয়েছেন, কিন্তু 2016 থেকে 19 এই সময়ে যোগ্য পরিষেবা করেছেন, অর্থাৎ 2016 থেকে 2019-এর মধ্যে যারা চাকরি করেছেন আর কি, করার পর রিজাইন দিয়ে দিয়েছেন, এই সময়সীমাটার মধ্যে তাদের বকেয়াটা HRMS WBI FMS এর মাধ্যমে, সেটা সকলেই জানেন, সেটার মাধ্যমে হিসাব করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, মানে ওনারাও এটা। আর 15 নম্বরে যেটা বলা হচ্ছে একদম শেষে, এই যে নোটিশটা,
এই নোটিশের অ্যানেক্সার এতে প্রথম ধাপের সম্পূর্ণ প্রক্রিয়াটার সারসংক্ষেপ দিয়ে দেওয়া হয়েছে। মানে কিভাবে পেমেন্টটা হবে ব্লুপ্রিন্ট দিয়ে দেওয়া হয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, এখানে যে বক্সটা বানানো রয়েছে একদম ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। প্রেজেন্ট ডে স্ট্যাটাস, তারপরে স্ট্যাটাস ফর দ্য পিরিয়ড, টাইম পিরিয়ডটা দিয়ে দেওয়া হয়েছে 1/1/2016 থেকে 31/12/2019। তারপরের কলামটা হাউ দ্য কোয়ান্টাম অফ এরিয়ার ডিএ অর ডিয়ারনেস রিলিফ উড বি ক্যালকুলেটেড, কিভাবে ক্যালকুলেশন করা হবে সেই প্রসেসটাও নিচে বলা হয়েছে। তারপরে অ্যাপ্লিকেশন অর সিস্টেম ফর দ্য ডিরাইভেশন অফ এরিয়ার অ্যামাউন্ট, আর শেষকালে রয়েছে ডিসবার্সিং অথরিটি, অর্থাৎ কোন অথরিটি আপনাকে টাকাটা ডিসবার্স করবে। তো এই প্রত্যেকটি পয়েন্টও আমি আলোচনা করে দিচ্ছি এই পেজটাতে। মানে মূলত অ্যানেক্সার এ অফ এফডি নোটিফিকেশন যে জায়গাটাতে লেখা আছে, এই জায়গাটাতে মূলত আলোচনা করা হয়েছে বকেয়া ডিএ বা ডিআরএনএস রিলিফ দেওয়ার পদ্ধতি। এখানে 2016 থেকে 2019 এই টাইমটার সার্ভিস পিরিয়ড এরিয়ার ডিআরএনএস অ্যালাউয়েন্স এবং পেনশনারদের ক্ষেত্রে পেনশন পিরিয়ড এরিয়ার ডিআরএনএস রিলিফ নির্দিষ্ট নিয়ম মেনেই প্রদান করার কথা এখানে বলা হচ্ছে। 2 নম্বরে যেটা বলা হচ্ছে যে বর্তমানে কর্মরত কর্মচারী, সেটা ফুল টাইম হোক বা পার্সিয়াল হোক, তাদের এরিয়ার হিসেব করবে পেনশন স্যাংশনিং অথরিটি। সিস্টেম কি মেনটেন করবে? এইচআরএমএস, ডব্লিউবিআই, এফএমএস এর মাধ্যমে হবে। আর পেমেন্ট দেবে এই পেনশন স্যাংশনিং অথরিটির দ্বারা নির্ধারিত ডিডিও। 3 নম্বরে যেটা বলা হচ্ছে যে ট্রেজারি থেকে পেনশন পাওয়া পেনশনভোগী অথবা ফ্যামিলি পেনশনভোগী, তাদের স্ট্যাটাস বা তাদের এরিয়ার কে হিসেব করবে, কোন সিস্টেমের মারফত হবে, কারা পেমেন্ট দেবে, সেটা দেখুন এখানে বলা হয়েছে। যারা পেনশনার রয়েছেন ফুল বা পার্সিয়াল যাই হন না কেন, তাদের এরিয়ারটা হিসেব করবে হচ্ছে ট্রেজারি। এটা কিন্তু আগের যতগুলি আমি ভিডিও বানিয়েছিলাম অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন যে যারা পেনশনার বর্তমানে তাদের হিসেবটা কারা করবে। তারা যে ডিপার্টমেন্টে কাজ করছিলেন না, তারা নয়, ট্রেজারি এই হিসেবটা করে দেবে। তাদের সিস্টেম হচ্ছে সিটিএস পেনশন মডিউল, ডব্লিউবিআই, এফএমএস, এবং পেমেন্ট দেবে ওই সংশ্লিষ্ট ট্রেজারি। আর 4 নম্বরে যেটা রয়েছে ব্যাংকের মাধ্যমে পেনশন পাওয়া পেনশনভোগী অথবা ফ্যামিলি পেনশনভোগী। ওপরেরটা ছিল ট্রেজারি থেকে পেনশন পাওয়া পেনশনভোগী, আর 4 নম্বরটা হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে পেনশন পাওয়া পেনশনভোগী বা ফ্যামিলি পেনশনার যারা রয়েছে, তাদের এরিয়ার ডিআর হিসেব করবে কলকাতা এরিয়া ব্যাংক অথবা আদার স্টেট এজি। সিস্টেম কি? ডিসবার্সিং ব্যাংক সিস্টেম অথবা আদার স্টেট এজি। আর পেমেন্ট দেবে সংশ্লিষ্ট ব্যাংক অথবা আদার স্টেট এজি। গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে আমাদেরকে বুঝে নিতে হবে এই একদম নিচের দিকে দেখুন যেগুলো এনবি করে লেখা রয়েছে, এখানে 3-4টে পয়েন্ট দেওয়া রয়েছে। সেগুলোর মধ্যে থেকে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মৃত কর্মচারীর ক্ষেত্রে তিনি এই টাইমটার মধ্যে চাকরি করেছেন কিন্তু বর্তমানে উনি মৃত, তাহলে কর্মচারী যদি মারা যান তাহলে তার এলটিএ নমিনি বা বৈধ উত্তরাধিকারী বকেয়া টাকা পাওয়ার যোগ্য হবে। এটা কিন্তু ভালো করে শুনে নেবেন। কর্মচারী যদি মৃত হয় তাহলে সেই মৃত কর্মচারী তার এলটিএ নমিনি যিনি রয়েছেন বা বৈধ উত্তরাধিকারী যিনি রয়েছেন তিনি এই বকেয়া টাকা পাওয়ার যোগ্য। তবে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে হবে, তার আলাদা প্রসেস রয়েছে, সেই নিয়ে নিশ্চয়ই আলাদা জিও আসবে। তো যাই হোক, 2 নম্বর এই মৃত কর্মচারীর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সংশ্লিষ্ট পিএসএ অথবা ট্রেজারি অথবা ব্যাংক অথবা আদার স্টেট এজি এই কর্মচারীকে মানে মৃত কর্মচারীকে টাকাটা প্রদান করবে। 6 নম্বর হচ্ছে যে যারা চাকরি ছেড়ে দিয়েছেন মানে রিজাইন্ড এমপ্লয়িজ যারা, এবং যারা এই 2016 থেকে 2019 এই টাইম পিরিয়ডটার মধ্যে কাজ করেছেন কিন্তু পরে চাকরি ছেড়ে দিয়েছেন, তারাও যোগ্য বকেয়া ডিএ পাওয়ার অধিকারী। এজন্য তাদের শেষ হেড অফ অফিস যেটা তার কাছে আবেদন করতে হবে। এমন কোনো কর্মচারী রয়েছেন যিনি 2016 থেকে 2019 এই টাইম পিরিয়ডের মধ্যে এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করেছেন, তারপর তিনি অন্য কোথাও রিজাইন দিয়ে জয়েন করেছেন, তাহলে ওনাকে এডুকেশন ডিপার্টমেন্টের যে হেড অফিস সেখানে গিয়ে তাকে আবেদন করতে হবে। আর 7 নম্বর হচ্ছে এইচআরএমএস এ বেতন না পাওয়া যে সমস্ত কর্মচারী রয়েছেন, এমন অনেকেই রয়েছেন। তো যাই হোক, সেক্ষেত্রে 2016 থেকে 2019 এই সময়ে যারা এইচআরএমএস এর মাধ্যমে বেতন পাননি তারাও কিন্তু বকেয়া ডিএ পাওয়ার যোগ্য। তারা যেটা করবেন তাদের যে শেষ হেড অফিস রয়েছে তাদের কাছে আবেদন করে সেটা যাচাই করাতে পারবেন। এবার চলে আসবো আমরা 2 নম্বর যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারে। এই অর্ডারটাও 13 মার্চ 2026 দেওয়া হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে সেটা কেবলমাত্র দেখুন লেখা রয়েছে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ খোদ রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার ব্যাপারে এই অর্ডারটি দেওয়া হয়েছে।
তো এই অর্ডারটিতে আমরা দেখতে পাচ্ছি এটা কেবলমাত্র বর্তমান রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এখানে শিক্ষক, পঞ্চায়েত কর্মী, পুরসভার কর্মী এই কথাগুলো কিন্তু বলা নেই। অতএব শিক্ষক, শিক্ষাকর্মী এবং পুরসভার কর্মী বা পঞ্চায়েতের কর্মী ইত্যাদিদের ক্ষেত্রে কিন্তু কোনো খুশির কারণ এখানে নেই। তো যাই হোক, এই অর্ডারে যেটা বলা হয়েছে সেটা আমি আপনাদের সাথে ওই পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করার চেষ্টা করছি। এই অর্ডার তো একটু আগেই বললাম যে 13ই মার্চ 2026 পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে জারি করা হয়েছে। বিষয় হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সম্পর্কে এই অর্ডারটি দেওয়া হয়েছে। 5ই ফেব্রুয়ারি 2026 সেই একই কথা, সুপ্রিম কোর্টের অর্ডার। তো যাই হোক, এখানেতে এবার যে বিষয়টি সেটা হচ্ছে যে ওই এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 এই সময়টার বকেয়া যেটা রয়েছে ডিএ, সেটার জন্য একটা মনিটরিং কমিটি গঠন করা হয়েছে এবং এখানেও বলে দেওয়া হয়েছে সেই একই কথা, রাজ্যের যেহেতু আর্থিক পরিস্থিতি সীমিত সেহেতু সরকারও ঠিক করেছে যে ধাপে ধাপে এই বকেয়া ডিএ দেবে। তাহলে সবার ক্ষেত্রেই কিন্তু স্টেপ বাই স্টেপ ডিএ মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করে নিয়েছে রাজ্য সরকার। প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 এই সময়টার বকেয়া ডিএ হিসেব করা হবে এআইসিপিআই অনুযায়ী। এবার এই জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 এই সময়ে যে হিসেব করা ডিএটা সেটাকে আবার দুটো সমান কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তিটা মার্চ 2026 মধ্যে দেওয়া হবে আর দ্বিতীয় কিস্তিটা সেপ্টেম্বর 2026 মধ্যে দেওয়া হবে। মনিটরিং কমিটি চূড়ান্ত হিসেব যখন করে ফেলবে তখন যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা, মানে এদিক ওদিক একটু আগেই বললাম ওই একই, যেমন পেনশনারদের ব্যাপার এখানেও সেই একই রকম ব্যাপার, খুব একটা তফাৎ কিছু নেই। তো যাই হোক, চূড়ান্ত হিসেব যখন হয়ে যাবে তখন যে অর্থটা অ্যাকচুয়ালি পাওয়া যায় সেটা অ্যাডজাস্টমেন্ট করে দেবে রাজ্য সরকার, এটা বলতে চাইছে। তারপরের পয়েন্টে যেটা বলছে যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 এই সময়টার যে বকেয়া ডিএ হয় সেটা কিভাবে দেওয়া হবে সেটা এখন কিন্তু কোনোভাবেই বলা হচ্ছে না, সেটা পরে জানিয়ে দেওয়া হবে, সেটার জন্য আবার গভর্নমেন্ট অর্ডার আসবে। এরপর যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে গ্রুপ এ কর্মচারী, গ্রুপ বি কর্মচারী এবং গ্রুপ সি কর্মচারী তাদের যে বকেয়া ডিএটা সেটা কিন্তু নগদ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না, ওনাদের জিপিএফ অ্যাকাউন্টে, জেনারেল প্রভিডেন্ট অ্যাকাউন্টে সেই টাকাটা জমা দিয়ে দেওয়া হবে। তাহলে পেনশনারদের নগদ অর্থ দিয়ে দেওয়া হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে, আর গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এর কর্মীদের জন্য সেই টাকাটা সেটা দেওয়া হবে জিপিএফ অ্যাকাউন্টে। আর গ্রুপ ডি কর্মচারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, তাদেরকে ক্যাশ অ্যাকাউন্টে জমা দিয়ে দেওয়া হবে। গ্রুপ ডি কর্মচারীদের জন্য শুধুমাত্র তারা ক্যাশ টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এর পরের পয়েন্ট যেটা, এই যে বকেয়া ডিএটা যেটা জিপিএফ অ্যাকাউন্টে জমা হওয়ার কথা বলা হচ্ছে, সেই জিপিএফ এ টাকা জমা হয়ে যাওয়ার পর 24 মাসের আগে, মানে 2 বছরের আগে সেটা থেকে কোনো ধরনের কোনো লোন বা অ্যাডভান্স নেওয়া যাবে না। আর 13 নম্বরে যেটা বলা হচ্ছে যে ডিএ বকেয়া বিল যেটা হবে সেটা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার সেটা ট্রেজারি অথবা পিএওতে জমা দিয়ে দেবেন। আর 14 নম্বর লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এইচআরএমএস সিস্টেমে এই বকেয়া বিল তৈরির জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তিগত আপডেট করে দেওয়া হচ্ছে এবং এসওপিও আলাদা করে জারি করে দেওয়া হবে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি অর্ডারের সারমর্ম, মানে সামগ্রিকভাবে যতটুকু এখানে লেখা আছে সেটা আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করলাম। তবে একটা জিনিস যেটা লক্ষণীয়, গতকালের মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্টের যে ভাষা সেখানে তো সমস্ত ধরনের কর্মচারীকেই উনি মেনশন করে কথাটা বলেছিলেন, তাহলে আজকে যে জিওটা বেরোলো তাহলে সেক্ষেত্রে ওনাদেরকে কেন বাদ দিয়ে দেওয়া হলো? তাহলে এখানে কেন এই অর্ডারেতে কেবলমাত্র সরকারি কর্মচারী এবং পেনশনভোগী বা প্রাক্তন কর্মীদের কথা মেনশন করা হয়েছে? তো যাই হোক, কমেন্টে আপনাদের সুনির্দিষ্ট মতামত জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।